আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং একেবারে এন্ট্রি বাজেট সেগমেন্টে কিন্তু এখন কম্পিটিশন অনেক বেশি বেড়ে চলেছে। তো তার থেকে একটু উপরে Oppo রিসেন্টলি একটা ফোন লঞ্চ করলো which is A5 Pro এবং এই নামটা শুনে আপনারাও আমার মতো হয়তো কনফিউজড হতে পারেন, ইন্টারনেটে সার্চ দিয়ে নাও পেতে পারেন বিকজ এই নামে Oppo-রই আরও ফোন রয়েছে। বাট এটা তাদের 4G ভার্সন এবং এই ফোনের মধ্যে যে চিপসেট ব্যবহার করা হয়েছে সেটার নামের মধ্যেই অ্যাকচুয়ালি 4G রয়েছে which is Snapdragon 6S 4G Gen 1। জেন 1 শুনে একেবারে ব্র্যান্ড নিউ মনে হতে পারে বাট এটা কিন্তু সেই আগের জিনিসপত্রকে কিছুটা মানে টুইক করে কাজে লাগিয়ে বানানো হয়েছে এবং এটার যেই জিপিইউ সেটা হচ্ছে Adreno 610। সো বুঝতেই পারছেন আগের অনেকগুলোতে A610 জিপিইউ ছিল। এনিওয়ে, তো এই ফোনটা বেসিক্যালি সবথেকে বড় স্ট্রেংথ যেটা মার্কেটে নিয়ে আসছে অ্যাকর্ডিং টু Oppo সেটা হচ্ছে এটার ডিউরেবিলিটি। কারণ এই ফোনটাতে আপনারা IP67, 68 অ্যান্ড 69 তিনটা রেটিং পাচ্ছেন। আর সাধারণত আমরা এই বাজার রেঞ্জের ফোনগুলোতে দেখতাম যে তারা স্প্ল্যাশ প্রুফ হয়ে থাকে IPX4 বা IP54 এই টাইপের, বাট এটাতে আপনারা রিয়েল যেই ওয়াটার প্রুফিং সেটা পাচ্ছেন এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ফিচার টাইপের জিনিসপত্র এটাতে পাবেন। এছাড়া ডিউরেবিলিটির দিক থেকে অফিসিয়াল Oppo পেজে দেখলাম আমরা এটা তারা 2 তলা 3 তলা 4 তলা থেকে ফেলেছে এবং তারপরও ফোনটা সার্ভাইভ করে। তো এটা একটা গুড থিং। আমরা এই ধরনের কোনো টেস্ট করব কিনা বা আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরাও চেষ্টা করব। ওকে, তো ফোন নিয়ে আরও বিস্তারিত কথা বলার আগে এর বক্সে কী কী পাচ্ছি একটু দেখে নেই। এটাতে আপনারা পাচ্ছেন একটা সিলিকন কেস, কিছু পেপার ওয়ার্ক, সাথে রয়েছে একটা 45 ওয়াটের সুপারবুক চার্জার, একটা টাইপ এ টু টাইপ সি কেবল অ্যান্ড দ্য ফোন অফকোর্স। এবং ডিজাইন ওয়াইজ ফোনটা এখনকার মানে একেবারে লেটেস্ট ওপ্পোর যে ফোনগুলো রয়েছে লাইক আমাদের রিসেন্টলি রিভিউ করা Oppo 13F, Reno 13F সেটার মতোই এটার ব্যাক পার্ট, বাট এটার ব্যাক পার্ট আপনারা একটু ফিনিশটা ডিফারেন্ট পাচ্ছেন। এটা লেদার লাইক একটা ফিল আপনাকে দিবে হাতে। আর আমাদেরটা যেটা এটা অলিভ গ্রিন, এছাড়াও ফোনটা আপনারা আরেকটা কালারে পাবেন যেটা ব্ল্যাক। আর এখনকার বেশিরভাগ ফোনের মতোই সাইড বাম্পার যেটা সেটা ফ্ল্যাট বাট একটু কার্ভি, যার কারণে হাতে কমফোর্টেবল লেগেছে আমার কাছে। আর এটার ফ্রন্টে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন সেটা 6.67 ইঞ্চের একটা ডিসপ্লে উইচ ইজ এইচডি প্লাস। এবং Oppo ক্লেম করছে এই ডিসপ্লেতে যে HBM ব্রাইটনেস সেটা 1000 নিটস। সো আউটডোর ভিজিবিলিটি নিয়ে কোনো রকম ইস্যু হবার কথা না এবং আমাদেরও হয়নি সত্যি বলতে। আমরা এটাতে আউটডোরে বেশ কয়েকবার ব্যবহার করে দেখেছি, এটা মোটামুটি ভিজিবল এক্সপিরিয়েন্স দেয়। বাট এর ডিসপ্লেটা কিন্তু 90 হার্জের, যেটা এখন আমরা অনেক ফোনেই দেখি 120 পর্যন্ত চলে গেছে অফিসিয়াল ফোনে। এছাড়া Oppo এই বাজেট রেঞ্জেও কিন্তু বেশ ভালো মানের প্যানেল ব্যবহার করে, প্রিভিয়াসলি আমরা দেখেছি। তো এতেও আমরা সেরকমই পেয়েছি। খুব খারাপ ডিসপ্লের কালার প্রোডাকশন বা আদার কোনো জায়গাতে ইস্যু ছিল এরকম না। টাচ রেসপন্সিভনেস বেশ ভালো এবং ওভারঅল আপনারা ভিউইং অ্যাঙ্গেলও বেশ ওয়াইডার পাবেন। তবে এতে আপনারা যে বটম চিনটা পাচ্ছেন সেটা আসলে এখনকার স্ট্যান্ডার্ডে একটু ছোট হতে পারতো। যদিও ওপরের পোর্শনে মানে এটা 3 দিকের বেজেল 3 রকম দেখতে। ওপরেরটা একটু বড়, নিচেরটা তার থেকেও বড়, সাইডেরটা আবার ছোট। তো এই জিনিসটা একটু মানে আমার কাছে উইয়ার্ড লেগেছে। আদার দেন দ্যাট মানে ডিসপ্লের কোয়ালিটি বেশ ভালো এবং টাচ রেসপন্সিভনেস নিয়ে কোনো ইস্যু ছিল না। দেন আসে পারফরমেন্স এবং এতে থাকা স্ন্যাপড্রাগন প্রসেসরটা একেবারেই মডারেট পারফর্মিং একটা চিপসেট, যেটা আপনাকে ডে টু ডে লাইফে মোটামুটি ভালো পারফরমেন্স দেবে। মানে অ্যাপ ওপেনিং থেকে শুরু করে সুইচিং সব কিছুতেই ঠিকঠাক পারফরমেন্স পাবেন আপনারা। যদিও Adreno 610 গেমিংয়ের জন্য অত পাওয়ারফুল জিপিইউ না, সো এতে আপনারা ট্রিপল এ টাইটেল যদি খেলতে চান, পাবজির মতো গেম একেবারে ফ্ললেস খেলতে চান, সেক্ষেত্রে আপনারা একটু স্টার্টার দেখতে পাবেন। এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স হয়তো আপনাকে দেবে না। আর এই ফোনটাতে আমি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করলাম তা হচ্ছে এটার আউট অফ দ্য বক্স প্রচুর ব্লোটওয়্যার কিন্তু প্রি ইনস্টল আসে। কালার ওয়াইজে আপনারা যখন হাই এন্ড ফোনগুলো ব্যবহার করবেন তখন দেখবেন সেখানে কিন্তু একেবারেই কোনো অ্যাড বা আদার কোনো ইস্যু থাকে না, ব্লোটওয়্যার কম আসে। বাট এটাতে দেখেন গেমই 4-5টা ইনস্টল রয়েছে, যদি এগুলো সবই আপনারা আনইনস্টল করতে পারবেন, বাট এই জিনিসগুলো আসলে ওভারঅল যে ইউজার এক্সপিরিয়েন্স সেটাকে অনেকটাই কিন্তু রুইন করে। তো এটা আমার মনে হয় ওপোর কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে তারা পরবর্তী ফোনগুলোতে এই জিনিসগুলো অবশ্যই একটু অ্যাড্রেস করবে। দেন আসে ক্যামেরা এবং স্ন্যাপড্রাগন প্রসেসর শুনলে কিন্তু এর যে ইমেজ সিগন্যাল প্রসেসিং সেটা একটু বেটার কম্পেয়ার টু আদার যে চিপসেটগুলো রয়েছে সেগুলো, সেটাই আমাদের মাথায় আসে। তো এটার ক্যামেরা নিয়ে আমার এক্সপেকটেশন কিছুটা বেশি ছিল। এটাতে আপনারা প্রাইমারিলি 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা পাচ্ছেন, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তো এর যে প্রাইমারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা দিয়ে আমরা ডে লাইট লো লাইটে বেশ কিছু ছবি তুলে দেখেছি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস। এগুলো যে আমাদেরকে খুব বেশি ওয়াও করেছে এরকম না, এবং বেশিরভাগ জায়গাতেই আমার যে জিনিসটা চোখে পড়েছে তা হলো এক্সপোজার কম্পেনসেশনে কিন্তু একটু গুলিয়ে ফেলছিল। কিছু জায়গাতে ব্রাইটনেস কম থাকলেও সেই জায়গার ব্রাইটনেস অনেক বেশি বাড়িয়ে ফেলে, শ্যাডোকে বুস্ট আপ করে ফেলে, একেবারে আর হাইলাইট ওভারব্লোন থাকে। তো এই জিনিসগুলো আসলে ন্যাচারাল লাগছিল না ছবিগুলোতে। বাট আপনি যদি ম্যানুয়ালি এই জিনিসগুলো কন্ট্রোল করে ছবি তোলেন সেই ক্ষেত্রে হয়তো বেটার রেজাল্ট পাবেন। আর এখন আসলে ফোন সহ অন্যান্য যে কোনো ইন্ডাস্ট্রিতে আমরা দেখতে পাচ্ছি এআইয়ের উপর রিলায়েবিলিটি বাড়ছে। তো এই ফোনটাতেও বেশ কিছু এআই এনহ্যান্সমেন্ট রয়েছে, লাইক এটাতে জেনারেটিভ ফিল রয়েছে, ইরেজার রয়েছে। এছাড়া এটাতে আপনারা ইনহ্যান্স করে ডিটেল ইনক্রিজ করতে পারবেন, যেটা আসলে এই
ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটাতে যেই আউট অফ দ্য ক্যামেরা সেটাতে আমি ডিটেল লস দেখতে পেয়েছি, স্পেশালি লো লাইটে, যেটা আপনারা কিছুটা রিকভার করতে পারবেন যখন আপনারা এর যে এআই এনহ্যান্সার সেটা ব্যবহার করবেন। আর ভিডিওর ক্ষেত্রে এতে আপনারা 1080p 30fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটার স্টেবিলাইজেশন ইআইএস যেটা খুব ভালো বলবো না, মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা রেজাল্ট যেটা, সেটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে কম্পেয়ার টু রেয়ার ক্যামেরা, এবং এখানে স্ক্রিন টোনের যে ওভারঅল রিপ্রেজেন্টেশন সেটা একটু বেটার ছিল, ওয়ার্মার টোন পাচ্ছিলাম। তো সব মিলিয়ে প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা বেশ ভালো ছবি তুলতে পারবেন, বাট রেয়ার ক্যামেরা আরেকটু ইমপ্রুভড আমি আশা করেছিলাম। তবে এই ফোনটাতে আপনারা 7.7 মিলিমিটার থিকনেস পাচ্ছেন, তারপর ওপো কিন্তু এতে বেশ বড়সড় একটা ব্যাটারি প্যাক করতে পেরেছে, যেটা 5800 মিলিঅ্যাম্পিয়ার, এবং এটাতে আপনারা বক্সের ভেতরে কিন্তু 45 ওয়াটের চার্জারও পাচ্ছেন, যেটা দিয়ে ফোনটা ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন। তো ওভারঅল ব্যাটারি লাইফ খুবই চমৎকার, কারণ পাওয়ারফুল প্রসেসর না খুব একটা, এছাড়া মানে অন্যান্য দিকেও 90 হার্জের ডিসপ্লেটাতে 120 হার্জ ডিসপ্লেও আপনারা পাচ্ছেন না। তো পাওয়ার কনজামশনের জায়গা আসলে খুব কম এই ফোনটাতে। সো সেদিক থেকে আপনারা অ্যারাউন্ড 12 আওয়ার্সের মতো ইউসেজ ইজিলি এক্সপেক্ট করতেই পারেন, যত হেভি ইউজ করেন না কেন আপনি। এবং 128 GB যে ভেরিয়েন্ট আপনারা পাবেন, সেটাতে ফোনটা জাস্ট ওকেইশ টাইপের পারফরমেন্স আমার কাছে মনে হয়েছে। আর ওভারঅল ভ্যালুর দিক থেকেও ওকেইশ ছিল, যদিও আপনি যদি অনেক বেশি ক্লামজি হয়ে থাকেন এবং আপনার ডিউরেবিলিটি হয়ে থাকে ফার্স্ট প্রায়োরিটি, সেই ক্ষেত্রে আমার মনে হয় দিস ক্যান বি এ ভেরি গুড অপশন, বিকজ এটাতে যেটা শুরুতেই বললাম IP66, 68 অ্যান্ড 69 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। সো আপনি যদি হাই প্রেশারে এটাতে মানে পানিতে ফেলে দেন, বা অনেকক্ষণ পানিতে ভেজা থাকে, বা আপনি যদি গরম পানিতেও এটা ফেলে দেন, বাট খুব বেশি ঠান্ডা পানিতে, মানে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনেও ফোনটা সার্ভাইভ করতে পারবে। এবং আমার কাছে মনে হয়েছে ওপ্পো এই জায়গাতেই সব থেকে বেশি মানে এমফোসাইজ করেছে, যার কারণে অন্যান্য বেশ কিছু জায়গাতে হয়তো তারা প্রায়োরিটি দিতে একটু মানে লেজিনেস দেখিয়েছে। তো আপনার চয়েস, আপনি যদি এই ধরনের ফিচারের প্রায়োরিটি দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওপ্পো A5 Pro ডেফিনেটলি একটা ভালো চয়েস হতে পারে আপনার জন্য। আদার দেন দ্যাট, অফিসিয়ালি মার্কেটে আরও বেশ কিছু ফোন রয়েছে যেটা স্পেকস অ্যান্ড পারফরমেন্সে আপনাকে এর থেকে বেটার পারফরমেন্স ডেলিভার করবে। সো দ্য চয়েস ইজ ইয়ার্স। তো এই ছিল বেসিক্যালি ওপ্পো A5 Pro এই ফোনটা নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।